একদিনে পুরো ইকো পার্ক ঘোরা কি সম্ভব? সম্ভব না হলেও একদিনে মেন কোন কোন জায়গা আপনারা দেখে নিতে পারবেন, তাও আবার বাজেটের মধ্যে। ইকো পার্ক যাবেন কিভাবে সেসব তো থাকছেই, সঙ্গে থাকছে ইকো পার্কে ঘুরবেন কিভাবে, কি দেখবেন, ভারতবর্ষের সব থেকে বড় পার্কে আপনাদের রুট ম্যাপ সাজাবেন কিভাবে, সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। তাহলে আর বেশি না বকে শুরু করা যাক আজকের ভিডিও। ইকো পার্কে ঘুরতে গিয়ে কিছু হোক আর না হোক, এখানে হাঁটা আপনার প্র্যাকটিস হয়ে যাবে, হাঁটা জগিং করা সবকিছুই। ইকো পার্ক যাবেন কিভাবে? যারা ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া বা তারকেশ্বর, শেওড়াফুলি এই রুট দিয়ে আসছেন তারা বালি থেকে বাস পেয়ে যাবেন। বালি থেকে ফ্লাইওভারে উঠলেই খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট দাঁড়াতে হবে। ইকো পার্ক নিউ টাউনের বাস আরাম করে সেখান থেকে পেয়ে যাবেন, আর আমরাও সেরকমটাই করেছিলাম। ইকো পার্ক যেতে সময় লাগবে 45 থেকে 1 ঘন্টা মতো। যারা মেদিনীপুর বা খড়গপুর লাইন থেকে আসছেন তারা হাওড়া থেকে ইকো পার্ক নিউ টাউনের বাস আরাম করেই পেয়ে যাবেন। হাওড়া থেকে সময় লাগবে কম বেশি 1.5 ঘন্টা মতো। যারা শিয়ালদা বা বিধাননগর থেকে আসছেন তারা ডাইরেক্ট ইকো পার্ক যাওয়ার বাস না পেলে বিশ্ব বাংলা গেট অবধি প্রায় অনেক বাসই আসে। বিশ্ব বাংলা গেট থেকে ইকো পার্কের দূরত্ব হাঁটা পথে 15 থেকে 20 মিনিট মতো। সেখান থেকেও বাস পেয়ে যাবেন ইকো পার্কের, 10 টাকা লাগবে। যে যেখান থেকেই আসুন না কেন সোজা চলে আসুন ইকো পার্কের 4 নম্বর গেটে, আর অনেক বাসই 4 নম্বর গেটের সামনেই দাঁড়ায়। এটা হচ্ছে 4 নম্বর গেটের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। সবাই ছেলেপুলেরা এসছে আজকে। এদিকে হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য জায়গা, 50 টাকা করে লাগবে। এদিকে বাস টাসও পার্কিং করতে পারবেন, বাসের জন্য 100 টাকা। এদিকে হচ্ছে টিকিট কাউন্টার 4 নম্বর গেটের। এবার 4 নম্বর গেট থেকে ইকো পার্কে ঢোকার টিকিট কেটে নিন। প্রবেশ মূল্য পড়বে 30 টাকা। আর নতুন টাইমিং হয়েছে সেটাও দেখে নিন। সোমবার বাদ দিয়ে প্রায় সব দিনই খোলা থাকে ইকো পার্ক। মঙ্গলবার থেকে শনিবার অবধি 11টা থেকে সন্ধে 7:30 অবধি খোলা থাকে, আর রবিবার ছুটির দিনে বা হলিডেগুলোতে খোলা থাকে সকাল 10:30 থেকে সন্ধে 7:30 অবধি। ইকো পার্কে প্রবেশ তো করে গেলেন, এবার ঘুরবেন কিভাবে? 4 নম্বর গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন 7 ওয়ান্ডার্স। 4 নম্বর গেট থেকে বেরিয়ে 7 ওয়ান্ডার্স এর টিকিট কাউন্টার একদম এইদিকে সোজা পেয়ে যাবেন। 30 টাকা করে টিকিট। হ্যাঁ, লাইন পড়ে গেছে, টিকিট একসাথে দিয়েছে না, এখানে টিকিট ভেরিফাই হবে, তারপর এন্ট্রি। প্রথমেই দেখে নিন পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটা মিশরের পিরামিড। এবারের ইতিহাস সম্পর্কে আপনাদের বলি। হাজার হাজার বছর ধরে মানুষের তৈরি সব থেকে বড় স্থাপনা ছিল এই মিশরের পিরামিড। বর্তমান যুগে এত অত্যাধুনিক প্রযুক্তি দিয়েও এই রকম পিরামিড গড়ে তোলা প্রায় এক বিশাল বড় চ্যালেঞ্জ। মিশরের রহস্যময় নির্মাণ ও পিরামিডের ইতিহাস নিয়ে বহু কাহিনী ও কথা প্রচলিত আছে। আগেকার দিনে প্রাচীন মিশরের লোকেরা মানুষকে কবরস্থ করার জন্য মৃতদেহকে মমিতে পরিণত করত। মৃতদেহকে মমিতে পরিণত করার পর রাখা হতো ত্রিভুজাকৃতি মকবরায়। মিশরীয় ভাষায় এই মকবরাই হলো পিরামিড। মিশরের পিরামিড সম্পর্কে বা পৃথিবীর 7ম আশ্চর্যকে নিয়ে বলতে গেলে প্রায় 10টা ভিডিও কম পড়বে, তাই আর বেশি না বকে পরের 7ম আশ্চর্যের মধ্যে একটা দর্শন করা যাক। এখন আমরা আছি পেট্রা জর্ডেন। এর সম্বন্ধে অনেক তথ্য দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে হুরু পাহাড়ির উপদেশে এর অবস্থান। পেট্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য। ক্রাইস্ট দ্য রিডিমার, যিশুর এই বিশাল মূর্তিটি রয়েছে ব্রাজিলের রিও দি জেনেরিওতে। 1931 সালে শেষ হয় এর নির্মাণ কার্য।
গ্রানাইটের তৈরি এই মূর্তিটি 100 ফুট উঁচু। এবার আমরা চলে এলাম মোয়াইতে। এটি রাপা নুই দ্বীপে অবস্থিত। এর ইতিহাস হচ্ছে আগ্নেয় শিলায় খোদাইকৃত অনেকগুলো আবক্ষ মূর্তি। প্রত্যেকটি মূর্তির এক একটি আস্ত শিলা হাতে খোদাই করা হয়েছে। প্রত্যেকটি মূর্তির গড় ওজন প্রায় 12.5 টন এবং উচ্চতা প্রায় 13 ফুট। এ পর্যন্ত 900টিরও বেশি অধিক মোয়াই সম্পর্কে পাওয়া গেছে। বর্তমানে 394টি মোয়াই দেখা যায়। এবার আমরা দেখে নেব সেই আগ্রার তাজমহল। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ করা হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। আজকে 31শে ডিসেম্বর শুধু ভিড় দেখুন, শুধু চারিদিকে শুধু ভিড়। তাজমহল নির্মাণ করতে সম্পূর্ণ করার জন্য প্রায় 20,000 মানুষ 22 বছর ধরে দিনরাত পরিশ্রম করেছিলেন। তাজমহলকে ঘিরে আর একটি জনপ্রিয় কল্পকাহিনীও রয়েছে। তার মধ্যে একটি হলো তাজমহল নির্মাণের পর শাহজাহান সমস্ত শ্রমিকের হাত কেটে ফেলেছিলেন যাতে এই ধরনের স্থাপনা আর তৈরি করা না হয়, কিন্তু এখনো অবধি এর সততা জানা যায়নি। শাহজাহানের মৃত্যুর পর তার স্ত্রীর সমাধির পাশেই তাকেও শায়িত করা হয়েছিল। এই হচ্ছে চীনের প্রাচীরের ভিড়, ভেঙে না পড়ে যায়। এবার চলে আসুন চীনের প্রাচীর দেখার জন্য, ওরফে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। পাথর ও মাটি দিয়ে তৈরি এই দীর্ঘ প্রাচীর, এটি মূলত চীনের উপর সীমান্ত রক্ষা করার জন্যই এটি তৈরি করা হয়েছিল। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবথেকে বড় স্থাপত্য। এই প্রাচীরের উচ্চতা প্রায় 5 থেকে 8 মিটার এবং দৈর্ঘ্য প্রায় 8,851.8 কিলোমিটার। এটি শুরু হয়েছে সাংহাই পাস থেকে এবং শেষ হয়েছে লোপনুর নামক স্থানে। দ্য গ্রেট ওয়াল অফ চায়না 2500 সালেরও বেশি পুরনো। এখানে বিক্রম আমাদের শাহরুখ খানের পোজ দিয়েছে। আচ্ছা, এবার আমরা চলে এলাম পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে আরেকটি ইতালির রোম শহরে অবস্থিত কোলোসিয়ামে। এই কোলোসিয়ামটি হলো যোদ্ধাদের প্রতিযোগিতা করার জায়গা। যোদ্ধাদের বলা হতো গ্ল্যাডিয়েটর। মৃত্যুর আগে পর্যন্ত একজন গ্ল্যাডিয়েটর আর একজন গ্ল্যাডিয়েটরকে আঘাত করার চেষ্টা করত। যতক্ষণ না রক্তে মাখামাখি হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ততক্ষণ লড়াই চলত। অমানবিকভাবে অনেক মানুষের প্রাণ হারানোর সাক্ষী এই কোলোসিয়াম। সময় তখন দুপুর 2টো। এবার খাওয়া দাওয়া সেরে নিন। জায়গায় জায়গায় এই রকমের ক্যাফেটেরিয়া পেয়ে যাবেন। আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, দাম পড়েছিল 200 টাকা। তবে ইকো পার্কে যারা আসছেন সবাইকেই রেকমেন্ড করব খাবার বাড়ি থেকেই নিয়ে আসুন। ভেতরে জলের বোতল আর টিফিন নিয়ে আসার সবকিছুই অ্যালাউ আছে। আমরা এসে গেছি এখন ঘুম স্টেশনে। এখন তো বরফ পড়ছে না। ঘুম স্টেশনে ফটো তুলতে গেলে পার হেড 10 টাকা, কিন্তু আমরা দূর থেকেই ফটো তুলে খুশি ছিলাম। আর ঘুম স্টেশন থেকে একটু সামান্য দূরেই রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। ঢুকতে লাগে 5 টাকা। এখানে সাইকেলের জন্য লাইন পড়ে গেছে 30 মিনিট 150 টাকা। এখান থেকে কেটে নিতে পারেন টিকিট। এখানে মা দুর্গার প্রতিমা আছে। কি হলিকোনিয়া গার্ডেন, চলো ওয়েলকাম। দূরে সুন্দর ফলস। এখানে দারুণ সুন্দর সুন্দর ফটো তোলার লোকেশন পেয়ে যাবেন, যা আপনার ফোনে স্মৃতি করে রাখতে পারেন।
এবার আমরা চলে এলাম ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান। এখানে মূলত বাংলার হিস্ট্রি ঐতিহ্যগুলিকে তুলে ধরা হয়েছে। এই জায়গায় আসলে আপনাদেরও খুব ভালো লাগবে। কিছুটা পথ যেতেই দেখা হয়ে গেল দার্জিলিং এর না ইকো পার্কের টয় ট্রেনের সঙ্গে। চারিদিকে শুধু ভিড়, দেখুন ভিড়, বাপরে, যেদিকে তাকাবে সেদিকে ভিড়। এই যে আমাদের গ্রাম বাংলায়, এবার প্রবেশ করা যাক। বাংলার গ্রামে প্রবেশ করতে গেলে টিকিট মূল্য লাগে 10 টাকা। চলুন দেখে নি ভেতরে কি কি আছে। গ্রাম বাংলায় আমরা প্রবেশ করছি। রথ, সর্ষে ক্ষেতের পাশাপাশি গ্রাম বাংলার পরিবেশটাকেও এখানে ভালোভাবে দেখানো হয়েছে এই বাংলার গ্রামে। কংক্রিটের উঁচু উঁচু বিল্ডিং এর মাঝে কোথাও যেন আমরা হারিয়ে ফেলছি এই গ্রাম বাংলার পরিবেশটাকে। যাদের মফস্বলে বাড়ি বা যাদের একটু গ্রামের দিকে বাড়ি, তাদের ছোটবেলায় দাদু কিংবা জেঠু কাকাদের বাড়িতে হয়তো এই চালচিত্রর কথা আপনাদের মনে পড়ে যাবে। এই যে আমাদের বিক্রম একে গরু, আর গরুদের মাঝখানে আছে, দারুণ মানাচ্ছে। হে প্রভু, হে প্রভু। এর পাশেই রয়েছে সোলার ডোম, কিন্তু ভেতরে এখনো কাজ চলায় এটি আপাতত এখনো বন্ধ আছে। এবার খানিকটা রেস্ট নিয়ে সুন্দর বিকালে আবার বেরিয়ে পড়লাম বাকি জায়গাটুকু এক্সপ্লোর করতে। এটা হচ্ছে 31শে ডিসেম্বরের বোট রাইডের লাইন। যতদূর তাকাবে ততদূর লোক। এটা নিরাপত্তা বলে দেওয়া রয়েছে, দেখে নিন। এখানেও সাইকেলের ভাড়া পাওয়া যাচ্ছে। ভিড় দেখো, প্রচুর ভিড়। মার্কিং করা আছে, আপনারা এটা দেখে সুবিধা হবে। এখানে হচ্ছে বোর্ডের চাপার লাইন, এখানেও ভিড়ে ভিড়। এখানে মাঝে মাঝে হেল্প সেন্টার পেয়ে যাবেন, এখান থেকে যা আপনার হেল্প দরকার নিয়ে নিতে পারেন। এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিও রয়েছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, দারুণ সুন্দর একটা দৃশ্য। এখানে চা পাওয়া যাচ্ছে 20 টাকা করে। ইকো পার্কে ঘুরতে গিয়ে কিছু হোক আর না হোক, এখানে হাঁটা আপনার প্র্যাকটিস হয়ে যাবে। হাঁটা, জগিং করা, সবকিছুই। জাপানিজ ফরেস্ট মনেস্টারি। এবার চলে আসুন জাপানিজ মনেস্ট্রিতে। আইফেল টাওয়ারের দিকেই পড়বে এই জাপানিজ মনেস্ট্রি। ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। ঢুকেই দেখতে পাবেন গৌতম বুদ্ধের একটি সুন্দর মূর্তি, যা সুন্দরভাবে নিখুঁত হাতে বানানো হয়েছে। এর বাঁ দিকে গেলেই দেখতে পাবেন স্মল বুদ্ধাস। জাপানিজ উপকথা অনুযায়ী এরা জঙ্গলকে পাহারা দেয়, আবার রাতে নাকি জীবন্ত হয়ে ওঠে। শহরের ব্যস্ত জীবন থেকে, এত আওয়াজ আর দূষণ থেকে মুক্তি পেতে এখানে আসার রেকমেন্ড রইল। এবার চলে আসা যাক জাপানিজ মনেস্ট্রির ভেতরে। মনেস্ট্রিকে বলা হয়
প্রার্থনা কক্ষ। আপনারা অনেকে হয়তো রিল বা ভিডিওতে এই জিনিসটা দেখেছেন। এটি হলো প্রে হুইল বা প্রার্থনার চাকা। যেদিকে ঘড়ির কাঁটা ঘুরছে সেদিকে ঘোরাতে হয় এবং সঙ্গে সঙ্গে মনে মনে প্রার্থনা করতে হয়। এদিকে সানসেট আর আমাদের কি দারুণ সুন্দর একটা দৃশ্য। জানি না কতজন এই অবধি ভিডিওটা দেখেছেন। যারা দেখেছেন তাদের জন্য একটা ইকো পার্কের ভ্রমণ গাইড আর রুট ম্যাপ রইল। ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে প্রথমেই ঢুকে নিন। ঢুকে 7 ওয়ান্ডার্স দেখে নিন। তারপর ঘুম স্টেশন। এবার চলে আসুন হলিকোনিয়া গার্ডেন। এরপর হিস্ট্রি অফ বেঙ্গল। তারপর বাংলার গ্রাম। এবার লেকের ধারে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে একটু রেস্ট নিয়ে নিন। তারপর চাইলে বোটিংও করে নিতে পারেন। আর শেষ অবধি থাকলে সানসেট কিন্তু মিস করবেন না। এরপর জাপানিজ মনেস্ট্রি দেখে আইফেল টাওয়ারের সামনে ছবি তুলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। মনে রাখবেন, ইকো পার্কে যদি সকালে ফার্স্ট আওয়ারে যদি না ঢুকতে পারেন তাহলে বিকাল বা সন্ধ্যের মধ্যে এত কিছু দেখা সম্ভব নয়। আর এমনিতেও ইকো পার্ক একদিনে দেখা সম্ভব নয়। আমি 4 নম্বর গেট দিয়ে রুট ম্যাপ বানিয়ে দিলাম, এটাকেও ফলো করতে পারেন। আর ইকো পার্কের নিজস্ব রুট ম্যাপ আছে, ওটা দেখেও আপনাদের জার্নি শুরু করতে পারেন। এবার চলে আসি একজনের ক্ষেত্রে কত কি খরচা হতে পারে। ট্রেনে রিটার্ন টিকিট 20 টাকা, বাসের যাওয়া আসা নিয়ে 40 টাকা, ইকো পার্কের এন্ট্রি মূল্য 30 টাকা, 7 ওয়ান্ডার্সের টিকিট মূল্য 30 টাকা, বাংলার গ্রামের প্রবেশ মূল্য 10 টাকা, আর লাঞ্চে খাওয়া দাওয়ার 200 টাকা আমি ধরলাম। বাড়ি থেকে নিয়ে আসলে সেটা অনেকটাই আপনাদের সেভ হবে। আর বোটিংয়ে যদি করতে পারেন তাহলে 150 টাকা। তাহলে টোটাল খরচা দাঁড়ালো 480 টাকা। আমি 500 টাকাই ধরলাম। আপনি যদি খাওয়া দাওয়া বাড়ি থেকে নিয়ে আসেন আর বোট রাইড না করেন তাহলে খরচা দাঁড়াবে মাত্র 130 টাকা। আমি হাইলি রেকমেন্ড করব বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসুন, আর সেই টাকায় এই সুন্দর বিকালে সানসেটের সাথে সাথে বোট রাইড করে নিন। একটা সুন্দর অসাধারণ দিন আপনি কাটাতে পারবেন। তাহলে আমাদের বাজেট দাঁড়ালো 300 টাকার আশেপাশে। আর আপনাদের প্রিয়জনদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিন এই ভিডিও, আর প্ল্যান করে বেরিয়ে পড়ুন এই রোজগার জীবন থেকে একটু মুক্তি পাওয়ার আশাতে। এখানে ইকো পার্কে আসতে হলে আপনাকে বালি থেকে নয় হাওড়া থেকে বাস ধরে নিতে হবে। বালি থেকে হলে ওভারব্রিজের ওপর থেকে মোটামুটি 5 থেকে 10 মিনিট দাঁড়ালেই এখানে ইকো পার্ক যাওয়ার বাস পেয়ে যাবেন বালির ওপরে। আর হাওড়া থেকেও ইকো পার্কের বাস আছে, প্লাস শিয়ালদা আর আপনার বিধাননগর থেকেও ওখান থেকেও বাস টাস পেয়ে যাবে। এখানে ইকো পার্কে এত বড় জায়গা, মানে ঘুরে ঘুরে একদিনে ঘোরা অসম্ভব, প্রায় 2 দিন লাগবে ভালো করে ঘুরতে গেলে। আর আমরা তো এখানে সারাদিন খালি ঘুরে যাচ্ছি, পা হাত পা সব ব্যথা হয়ে গেছে, সব রেস্ট নিয়েছে। ছেলেপেলে গুলো দেখে নিন, এই যে সব বসে গেছে। আপনি কাটোয়া, বর্ধমান বা তারকেশ্বর বা সিঙ্গুর যে লাইন দিয়ে আসুন না কেন, বালি নামলে সুবিধা হবে আপনাদের। আর শিয়ালদা দিয়ে আসলেও শিয়ালদা থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন ইকো পার্কে। চেষ্টা করবেন 4 নম্বর গেট দিয়ে ঢোকার, তাহলে ওখানে 7 ওয়ান্ডারল্যান্ডস থেকে শুরু করে ওখান থেকে আস্তে আস্তে 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর দেখে নিতে পারবেন। আর কিন্তু হ্যাঁ, একদিনে সব ঘোরা সম্ভব না এই ইকো পার্কে, প্রচুর বড় এরিয়া। আর বাইরে থেকে এখানে খাবার দাবার আনতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনার যদি কিছু বসে থাকার কিছু যদি থাকে, চাদর মাদর, সেটাও নিয়ে আসতে পারেন। এখানে সুন্দর একটা বিকেল কাটাতেও পারেন বসে থাকে। আর আমার পেছনেই আছে মাদার ওয়ার্কস মিউজিয়াম। আপনারা এটা দেখে যদি চেষ্টা করুন, যদি হয়ে ওঠে তাহলে মাদার ওয়ার্কস মিউজিয়ামও দেখে নিতে পারেন। বালি থেকে বা হাওড়া থেকে আপনার 1.5 ঘন্টা কম করে লাগবে, কম বেশি। আর আজকে 31শে ডিসেম্বর, ছুটির দিন, একই এমনিতে ভিড়। ভিডিওটা যখন আসবে তখন হয়তো 1 তারিখ পড়ে গেছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো করে কাটাবেন সারা বছরটা, ভালো করে ঘুরুন, খাওয়া দাওয়া করুন, আর সবার সাথে ভালো করে মিশুন, ব্যাস। তাহলে এবার আমি বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন গন্তব্যের ঠিকানা নিয়ে।